আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। হ্যাঁ দর্শক, আজকে আমরা কথা বলবো নবজাতক এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আজকে কথা বলবেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার N.K. ঘোষ। তিনি পরিচালক এবং বিভাগের প্রধান শিশু বিভাগ ডাক্তার M.R. খান শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট। আমরা প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে চাইব, শিশু এবং নবজাতক এদের যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়গুলো কি? আমরা জানি যে নবজাতক এবং আন্ডার 5 যেসব বাচ্চা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই একটু কম থাকে, কিন্তু এছাড়াও দেখা গেছে যে কিছু বড় বাচ্চাও এই সমস্যাগুলো নিয়ে আসতেছে। তা আমাদের ধারণা যে যেটা দেখছি আমরা যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় কিছুটা কমে যাচ্ছে, আর সেই জন্যই কীভাবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সেটার উপরেই আমাদের কতগুলো থাকবে সাজেশান। যেমন আমরা মনে করি যে সবচেয়ে সর্বপ্রথম হচ্ছে ব্রেস্ট ফিডিং। একটা বাচ্চার নবজাতক ডেলিভারি হওয়ার সাথে সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা মনে করি, তবে অবশ্যই সেটা 1 ঘন্টার মধ্যে হতে হবে, তাকে বুকের দুধ খাওয়াতে হবে, যেটা আমরা শাল দুধ বলি। সেটা প্রথম টিকা হিসাবেও কিন্তু কাজ করে, যেটা খুব জরুরি। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। এই বুকের দুধের পাশাপাশি অন্য কোনো খাবার খাবে না 6 মাস পর্যন্ত। 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি আমরা অন্যান্য খাবার দিব, যেটা বলে কমপ্লিমেন্টারি ফিডিং বা সম্পূরক খাবার। 2 বছর পর্যন্ত বুকের দুধ সে কন্টিনিউ করবে। আচ্ছা, কিন্তু এখানে যে জিনিসটা আছে যেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা আপনারা বলেন যে প্রথম 6 মাস শুধু বুকের দুধ ছাড়া সে পানিও খাবে না। তো আসলে আমাদের অনেক মায়ের ধারণা যে বাচ্চাকে একটু পানি খাওয়াতে হয়, বা অনেকে একটু আপনার জন্মের পর একটু তাল মিশ্রি একটু মুখে দেয়। আসলে এই বিষয়গুলো যদি একটু বলতেন। আমি বলবো যে একেবারেই না। আমরা বলি প্রিল্যাকটিয়াল ফিড, মানে বুকের দুধ খাওয়ার আগে সে কোনো কিছু মুখে দিবে না। সেটা মধু হোক, জমজমের পানি হোক, যেটা মিশ্রির পানি হোক, চিনির পানি হোক, কোনো কিছুই দিবে না, শুধুমাত্র বুকের দুধই খাবে 6 মাস পর্যন্ত। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে এই এগুলা বুকের দিলে দুধের মধ্যেই সবকিছু উপাদান রয়ে গেছে, বাচ্চার যে প্রয়োজন রোগ নেই দেওয়ার। প্রতিরোধ ক্ষমতার যে শক্তি, তার যে পুষ্টির জন্য যে গুণাগুণ, সব কিছু মায়ের দুধেই আছে। 6 মাস পর্যন্ত সব কিছু ফুলফিল করবে। কিন্তু এখানে কিন্তু মারা একটা কথা বলে থাকে, এটা আপনিও নিশ্চয়ই প্রতিদিনই ফেস করেন, যে আমার তো দুধ হয় না, বাচ্চার তো পেট ভরে না। এইটার আপনি ব্যাখ্যা বলেন। আমরা যেটা বাচ্চাকে দেখি যে একটা বাচ্চা তার নিয়ম মাফিক, আমরা প্রথম কয়েকদিন আমরা চিন্তা করি যে প্রস্রাবের পরিমাণ একটু কম হবে। তারপর 7 দিনের পর থেকে একটা বাচ্চা রেগুলার 6 বার বা তার অধিক যদি প্রস্রাব করে, এবং প্রথম কয়েকদিন একটু বাচ্চার ওয়েটটা কমে যায়, তারপর থেকে 10 দিনের পরের থেকে যদি আমরা চিন্তা করি তার রেগুলার ইন্টারভ্যালে একটা ওয়েট বাড়তেছে, যেটা আমাদের একটা বাচ্চার বাড়ার কথা 10 থেকে 15 গ্রাম পার কেজি পার ডে, সেটা যদি বাড়ে তাহলে আমরা বুঝতে হবে যে মায়ের বুকের দুধে সাফিসিয়েন্ট তাকে হচ্ছে। একটা বাচ্চা জন্মের সময় হয়তো 3 কেজি হয়েছে, 3 মাস বয়সে যে সেই বাচ্চা 5 থেকে 6 কেজি ওয়েট হয়ে যায়, 24 ঘন্টায় যদি সে 6 বারের উপরে প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে যে তার গ্রোথ ঠিক আছে, মায়ের দুধে সাফিসিয়েন্ট হচ্ছে। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা দেখি শিশুদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হচ্ছে নানান ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, নানান ধরনের রোগ, ডায়রিয়া, এগুলো হচ্ছে। এটা আসলে এই প্রতিরোধ করার জন্য শিশুদেরকে কি করা উচিত? আমি শুধু তো বলছিলাম যে ব্রেস্ট ফিডিং, একটা বুকের দুধ খাওয়ানো ঠিক মতো, তাছাড়া বাচ্চাদের খাদ্য অভ্যাসটা ঠিক রাখা। আমরা জানি যে খাবারে প্রচুর পরিমাণ টাটকা শাকসবজি থাকতে হবে, খাবারের মধ্যে ফ্রুটস, টক জাতীয় ফ্রুটস থাকতে হবে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং আমরা যেটা মনে করি এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলির যে ডায়েট, আমি মনে করি যে বাচ্চাদেরকে এই ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত করা। অনেক সময় আমরা বাইরে ফাস্টফুড দিয়ে দিচ্ছি, খাদ্য অভ্যাস অপরিণত হয়ে যাচ্ছে, যার কারণেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, সেটা একটা রাখা। আমরা যদি মনে করি যে একটা বাচ্চা রেগুলার ঘুম, সেটার দিকেও খেয়াল রাখতে হবে, তার স্লিপিং টাইম। একটা বাচ্চা দেখা যাচ্ছে এখন আমরা এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল প্রতি আসক্তি হয়ে পড়ছি। সারাদিন দেখা যাচ্ছে একটা বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে, গেম খেলতেছে, তার ঘুমের টাইম ঠিক নাই। একটা বাচ্চা সাফিসিয়েন্ট ঘুম দরকার, টাইম মাফিক ঘুম এবং সাফিসিয়েন্ট ঘুম দরকার। মিনিমাম 8 থেকে 9 ঘন্টা একটা বাচ্চা ঘুমানোর দরকার। সেটা যদি না পায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। একটা বাচ্চা রেগুলার এক্সারসাইজ, তার কিছু শারীরিক অ্যাক্টিভিটির দরকার, তার বয়স অনুসারে সেই অ্যাক্টিভিটিস, খেলা হোক বা ইনডোর গেম হোক, সেই ধরনের কিছু দরকার, সেগুলো থেকে বিরত থাকতেছে।
একটা বাচ্চার ওয়েট অনেক সময় দেখবেন যে আন্ডার ওয়েটে ভুগতেছে, ওভার ওয়েটে ভুগতেছে, দুটাই কিন্তু আমরা ম্যালনিউট্রিশন চিন্তা করি। এই দুটাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেজন্য তাদের ওই বয়সে তাদের যে খাবার দরকার, কতটুকু হাইট ওয়েট অনুসারে যে কতটুকু তার ওজন থাকবে, সে বয়স এবং হাইট অনুসারে কতটুকু ওয়েট থাকবে সেটাও ঠিক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরের খাবার হাত দেওয়া বা করার সেক্ষেত্রে হাত পরিষ্কার রাখা, এগুলো আমাদের অনেকাংশে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। শিশুদের কিন্তু আমরা জানি যে ইপিআই এটা সফল একটা প্রকল্প বাংলাদেশ সরকারের, যে ইপিআই এর মাধ্যমে কিন্তু অনেক শিশুদের কিন্তু অনেক রোগ বালাই থেকে মানে প্রোটেকশন দিচ্ছে আর কি বাচ্চাদের ক্ষেত্রে। তো আসলে এই ভ্যাকসিনগুলো আসলে কখন থেকে দেওয়া উচিত বা কি কি ভ্যাকসিন আছে, ভ্যাকসিনই কিভাবে কাজ করে? আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই থিওরি থেকেই কিন্তু সায়েন্টিস্টরা, ডাক্তাররা কিন্তু এগিয়ে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেটার উপরে। আজকে আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো ভ্যাকসিন আমরা ফ্রি দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু সেগুলো জন্মের 1.5 মাস থেকে, জন্মের সাথে সাথে পোলিও ভ্যাকসিন দিচ্ছি আমরা। জন্মের 1.5 মাসের সময় আমরা 6টা ভ্যাকসিন একসাথে দিয়ে দিচ্ছি। ডিপথেরিয়া, টিটেনাস, পার্টোসিস, সুপিন কাশি, হেমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, এগুলো ভ্যাকসিন আমরা দিয়ে দিচ্ছি। কয়েকদিন পরে থেকে আমরা এমআর ভ্যাকসিন দিচ্ছি, মিজেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন দিচ্ছি 2টা ডোজ। সেজন্য গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো ভ্যাকসিন ফ্রি দিয়ে দিচ্ছে যেগুলো। এছাড়াও কিছু বাংলাদেশ প্রাইভেট ভ্যাকসিন আছে, সেগুলোও কিন্তু আমাদের দেশে চলে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেজন্য ভ্যাকসিন একটা বড় জিনিস, কারণ এই ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আমরা যদি চিন্তা করি যে ভ্যাকসিনের কথা, যে ভ্যাকসিন আমাদের দেশ থেকে কিন্তু স্মল পক্স, যেটা আমরা বলি গুটি বসন্ত, সেটা কিন্তু আগে অনেক ইরেডিকেশন হয়ে গেছে। অনেকগুলো ডিজিজ এই মুহূর্তে কিন্তু আমাদের, যেমন আমরা মনে করি পোলিও আমাদের দেশে এই মুহূর্তে নাই, টিটেনাস খুবই কম, খুবই রেয়ার এখন, এগুলো কিন্তু প্রায় ইরেডিকেশনের পথে আছে। WHO-এর মতে যদি আমরা দেখি, আমাদের 20 থেকে 30 লাখ শিশু প্রতি বছর এই ভ্যাকসিন সেভ করে। এবং মিজেলসের ক্ষেত্রে যদি বলি, মিজেলস 80% ক্ষেত্রে মিজেলস কিন্তু কমে গেছে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। আপনারা বলে থাকেন শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এআরআই, এটার কি কোনো ভ্যাকসিন আছে কিনা? WHO বা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, আন্ডার 5 মর্টালিটির মেন কারণ কিন্তু এখনও পর্যন্ত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশনে সবচেয়ে বেশি মারা যায়। বাংলাদেশেও প্রতি বছর অনেকগুলো বাচ্চা নিউমোনিয়াতে মারা যায়। তাই এখন নিউমোনিয়াতে মৃত্যু তো আমাদের কাম্য না এই অবস্থায় এসে। হ্যাঁ, সেজন্য এদের কিন্তু অনেকগুলো ভ্যাকসিন আছে। আলটিমেটলি আমরা মনে করি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে যেগুলো কারণে মারা যায়, নিউমোনিয়া যেটা বললাম, আমাদের গভর্নমেন্ট কিন্তু ইপিআই শিডিউলের মধ্যে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি একটা ভ্যাকসিন কিন্তু দিচ্ছে, সেটারও কিন্তু নিউমোনিয়া, মেনিনজাইটিস হয়ে মারা যাবে। হুপিন কাশির ভ্যাকসিন দিচ্ছে আমরা, পার্টোসিস, এটাও কিন্তু আলটিমেটলি নিউমোনিয়া হয়ে খারাপ হবে। মিজেলস ভ্যাকসিন দিচ্ছি, সেটাও কিন্তু আলটিমেটলি মিজেলস হওয়ার পর পোস্ট মিজেল নিউমোনিয়াতেই বেশি খারাপ হয়ে যাবে। এবং সর্বোপরি আমাদের কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন, সেটাও কিন্তু গভর্নমেন্ট 2015 সালের পর থেকে কিন্তু ইন্ট্রোডিউস করছে, যেটা আমাদের নিউমোনিয়ার কারণে মারা যাবে। তাহলে নিউমোনিয়াতে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন, এই ভ্যাকসিন যেগুলো আমরা দিচ্ছি, এগুলো আলটিমেটলি কিন্তু নিউমোনিয়াকেই প্রিভেন্ট করতেছে। 2015 পর থেকে কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন আপনারা দিচ্ছেন। আসলে এটা ডোজটা কিভাবে দেওয়া হয় বা কোন বয়স থেকে দেওয়া হয়? ওরা 1.5 মাসের, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ইপিআই শিডিউলের সাথেই দিয়ে দিচ্ছে, 3টা ডোজ দিয়ে দিচ্ছে। তবে আর একটা ভ্যাকসিন আমরা যেটা ইজিলি দেওয়া হচ্ছে এখনও, এবং করোনাকালীন সময়ে আপনি দেখছেন যে ডাক্তাররা অ্যাডভাইস করছে যে আপনারা নিউমোনিয়ার ভ্যাকসিন দেন, আপনারা ফ্লু ভ্যাকসিন দেন, বিশেষ করে ফ্লু, যেটা ফ্লু ভাইরাস, এই ফ্লুর এগেনস্টে ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে আছে। এবং এটা গভর্নমেন্ট, এখন আমরা গভর্নমেন্টেতে যেতে পারিনি ইপিআই শিডিউলে, কিন্তু প্রাইভেটলি অনেক গভর্নমেন্ট ভ্যাকসিনকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যেও অনেকগুলো কোম্পানি, বাংলাদেশে ইউজুয়ালি বাংলাদেশ ইনসেপ্টা কোম্পানি এর ভ্যাকসিনগুলো নিয়ে আসছে। আমাদের দেশীয় কোম্পানিগুলো যেখানে এগিয়ে আসছে, সেখানে তো দামটাও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যেই চলে আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন বলি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা কি আসলে একটি দিলেই হয় না কি বছর বছর দিতে হয়? আর যদি বছরই দিতে হয়, কেন বছর বছর দিতে হয়? ভ্যাকসিন অনেক ধরনের হয়ে থাকে। ভ্যাকসিন ভ্যাকসিন হচ্ছে যেমন কি লাইভ ভ্যাকসিন, যে সরাসরি জীবাণু তাদেরকে দুর্বল করে দেওয়া হয়। কিছু জীবাণু মারা, কিছু অর্ধেক অবস্থায় দেওয়া হয়। কিছু জীবাণুর থেকে টক্সিন নিয়ে টকজয়েড তৈরি, যেটা আমরা বলি টকজয়েড, টিটেনাস টকজয়েড, তারপরে আমরা ডিপথেরিয়া টকজয়েড, এগুলো ভ্যাকসিন দেওয়া হয়। কিছু দেওয়া হয় ভ্যাকসিনের কিছু পার্ট নিয়ে ভ্যাকসিন তৈরি করে দেওয়া হয়, অর্গানিজমের কিছু পার্ট নিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়, সাব ইউনিট বলি। কিছু পলিস্যাকারাইড নিয়ে ভ্যাকসিন তৈরি, পলিস্যাকারাইড ভ্যাকসিন বলি। কিছু আমরা প্রোটিন নিয়ে ভ্যাকসিন তৈরি করতে পারি, প্রোটিন ভ্যাকসিন বলতে পারি। প্রোটিন এবং পলিস্যাকারাইড কনজুগেট করে আমরা কনজুগেট ভ্যাকসিন দিতে পারি। তারপরে অনেকগুলো ধরনের টাইপের ভ্যাকসিন এরকম কিন্তু আছে। সেই জন্য যেসব লাইভ ভ্যাকসিন দেওয়া হয়, এগুলো ইউজুয়ালি সিঙ্গেল ডোজে হয়ে যায়। কিন্তু অনেক ভ্যাকসিন আছে যেগুলো ভ্যাকসিন সরাসরি সারা জীবন কভার করবে না, সেজন্য অনেক সময় বুস্টার ডোজ দেওয়া হয়। তারপর আপনার একটা স্পেশাল ছিল, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন।
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন করোনাকালীনও কিন্তু আমরা দেখছি যে ওই ভ্যাকসিন একটা ডোজ দিলে হয় না, অনেকগুলো ভ্যাকসিন দিতে হয়, ডোজ দিতে হয়, বছর বছর দিতে হচ্ছে, কারণ এই অর্গানিজমগুলো তাদের মডিফিকেশান তৈরি করে ফেলে, যার কারণে ওই ভ্যাকসিনগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন স্ট্রেন চেঞ্জ করে, সেজন্য ভ্যাকসিন প্রত্যেক বছর বছর দিতে হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইউজুয়ালি 6 মাস থেকে দেওয়া শুরু হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা ফার্স্ট মান্থে একটা, সেকেন্ড মান্থে একটা, এরপর থেকে প্রত্যেক বছর বছর লাইফ লং যে নিতে পারে তাকে দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র যে বাচ্চারাই ভ্যাকসিন নেবে তা না, কিন্তু যেসব বড়রাও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে পারে। বিশেষ করে অন্য যারা ইমিউনো কম্প্রোমাইজড, যারা অ্যাজমা রোগে ভুগতে, সিওপিডিতে ভুগতে, যারা সিস্টিক ফাইব্রোসিস, যাদের কিডনি ডিজিজ, যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এসব ভ্যাকসিন নিয়ে রাখাই না, আমরা আমি আমরা মনে কিন্তু করি যেটা better। দেখি যে আমাদের দেশের সিনিয়র সিটিজেনরা যারা আছেন, যারা আপনি বললেন ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিস আক্রান্ত পেশেন্ট বা সিনিয়র সিটিজেন, বাইরের দেশেও কিন্তু দুটো ভ্যাকসিন, যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকল ভ্যাকসিন, এটা কিন্তু দেওয়া হচ্ছে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। এই যে ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিন তো আপনার কতগুলো টাইপও বলেছেন, যে কোনোটা লাইভ ভ্যাকসিন, কোনোটা ভ্যাকসিন, এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? ভ্যাকসিন কিন্তু দেয়া মানেই যে রোগটা আর হবে না কোনো দিন, সেটা না। অনেক সময় অনেকগুলো ভ্যাকসিন আছে যেমন সিভিয়ারিটি কমায় দেয়, যে আমরা বলি বিসিজি ভ্যাকসিন, আমরা যে টিউবারকুলোসিসের ভ্যাকসিন দিই, তার মানে যে টিবি হবে না তা না। সিভিয়ারিটি, টিউবারকুলার মেনিনজাইটিস, তার মিলিয়ারি টিউবারকুলোসিস, তাদের কিন্তু 80%-এর উপরে কিন্তু প্রিভেন্ট করবে যে এগুলো না হওয়ার জন্য। এখন যেটা প্রশ্ন আসছে যে ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, খুব সামান্য। এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট কিন্তু খুব সামান্য। যেমন বলতে গেলেই কি, যেসব ভ্যাকসিন আমাদের ইপিআই শিডিউলের মধ্যে আছে, এইসব ভ্যাকসিনগুলো খুব সামান্যতম। হয়তো লোকাল যেখানে ভ্যাকসিনটা দিচ্ছি ওখানে একটু লাল হতে পারে, ওখানে একটু সোয়েলিং হতে পারে, সেখানে একটু ব্যথা হতে পারে, বাচ্চার 1-2 দিন একটু জ্বর গা একটু ব্যথা থাকতে পারে, এইগুলোই কমন সাইড ইফেক্ট হয়। তো ভ্যাকসিনের সাইড ইফেক্ট খুবই কম। মেয়েদের ক্ষেত্রে ইদানিংকালে আমরা দেখছি যে আপনারা একটা ভ্যাকসিনের কথা খুব বলে থাকেন, যেটা আমরা দেখি যে 9 থেকে 14 স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে একটা ভ্যাকসিনের কথা আপনারা কিন্তু শুরু করেছেন। এটা স্কুল, প্রত্যেক স্কুল শিশুদের 9 থেকে 14 চিলড্রেনদের, তো এটা আসলে ফিমেলদের কিভাবে, কি ভ্যাকসিনটা দেন আপনারা, কিভাবে এটা দিচ্ছেন? হচ্ছে যেটা আসতেছে, আমরা মনে করি যে পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আসলেই দেওয়া উচিত, কারণ এটা সার্ভাইকাল ক্যান্সার, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মেয়েদের যে ক্যান্সার, তার মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের রেট সবচেয়ে বেশি এবং মৃত্যুর হারও সবচেয়ে প্রায় মনে হয় বেশি। এই ভ্যাকসিনটা কাজ করেই হচ্ছে, কোনো বিয়ের আগেই দেওয়া যায় তাহলে এটা 100% কাজ করবে, কারণ এই জীবাণুটা কিন্তু ক্যারি করে ছেলেরাই প্রায়, কিন্তু ডিজিজটা হয় মেয়েদের। এই জন্য তা সেই জন্য যদি বিয়ের আগে দেওয়া যায় তাহলে চিন্তা করা হয় যে এটা 100% কাজ করবে। সেজন্য পরে যে দেওয়া যাবে না তা না, দেওয়া যাবে। সেজন্য বাংলাদেশ গভর্নমেন্ট বা যারা আমরা অ্যাডভাইস করি যে 9 থেকে 15 বছরের মধ্যে সেই মেয়ে বাচ্চাদের ভ্যাকসিন, আর এটা ডোজও কম লাগে, 2টা ডোজ লাগে, এরপরে তাদের আবার বেশি ডোজ লাগে। 15 বছরের উপরে গেলে ডোজ 3টা, সংখ্যাও বেশি, সেজন্য কস্টেরও ব্যাপার আছে। সেজন্য আগে যদি দেওয়া যায় 100% কাজ করবে, কস্ট ইফেক্টিভ হবে, সেটাই সবচেয়ে বেটার। সেই জন্য আমরা অনেক সময় অ্যাডভাইস করে থাকি। না, সেক্ষেত্রে আমরা দেখি যে আপনারা বলেছেন 9 থেকে 14 বছর, মানে 2টো ডোজ দিলেই তার সারা জীবনের জন্য তার সার্ভাইকাল ক্যান্সার থেকে সে মানে রোগ তার হওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকে না একেবারেই। হিউম্যান পেপিলোমা ভাইরাসের এগেনস্টে যে ক্যান্সারটা হয় এটাই সবচেয়ে, আর এটা দিয়ে সবচেয়ে বেশি হয়। পেপিলোভ্যাক্স নামে একটা ভ্যাকসিন বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এই ভ্যাকসিনটাও নিয়ে আসছে। আগে আমরা বাইরের ভ্যাকসিন ছিল আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসতো, এখন অবশ্যই ইনসেপ্টা নিয়ে আরেকটা আসছে। ভ্যাকসিন, আমরা যখন ইন্টার্নি ছিলাম, নবীন চিকিৎসক ছিলাম, আমরা তখন দেখেছি যে টিটেনাসের হার অনেক বেশি ছিল। শিশু ওয়ার্ডে গেলে টিটেনাস রুগী পেতাম, কিন্তু এখন কিন্তু এটার হারটা অনেক কমে গেছে। সেই টিটেনাস ভ্যাকসিন যেটা মানে গাইনোকোলজিস্টরা বেশি ইউজ করে থাকেন, যে 5টা ডোজ দিলে সারা জীবনের জন্য টিটেনাস তার হবে না। তো এটা আসলে কতটুকু কার্যকর বা কীভাবে এটা কাজ করে? গভর্নমেন্টের প্রোটোকলের মধ্যে আছেই যে আমরা বাচ্চাদের কিন্তু টিটেনাস, তো আমরা জানি যে এটা খুব খারাপ জিনিস, কারণ টিটেনাস একবার হলে সেই বাচ্চাগুলো সেভ করা খুব কঠিন, আর যদি বেঁচেও যেত ম্যাক্সিমাম হতো প্রতিবন্ধী। তাই এখন আমি প্রথম দিকে কিন্তু বলেছিলাম যে পোলিও, টিটেনাস প্রায় আমাদের ইরিডিকেশনের পথেই আছে। এখন আমাদের দেশে প্রায় নাই, বলতে গেলে খুব কম। পোলিও তো নাই প্রায়, টিটেনাস 2-1টা পাওয়া যায়, খুব রেয়ার তাও। তা সেই জন্য যদি মায়ের থাকে, ওই যে আমি বললাম ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা,
আসবে মায়ের কাছ থেকে, নিওনেটের ক্ষেত্রে বিশেষ করে নবজাতক মায়ের কাছ থেকে তার শরীরে আসবে। সেজন্য মার যদি টিটেনাস ভ্যাকসিন দেওয়া থাকে, তার অ্যান্টিবডি থাকলে সেটা বাচ্চার শরীরে আসবে, বাচ্চাকে টিটেনাস থেকে প্রিভেন্ট করবে যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন নিয়ে দিচ্ছি। তারপরে তো আমরা 1.5 মাস থেকে আবার বাচ্চাকে টিটেনাস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, তাতে তার শরীরে এটা ইমিউনিটি ডেভেলপ করে যায়। সেজন্য তখন তার শরীরে আর টিটেনাসে যাবে না। সেজন্য মায়েদেরকে প্রথম প্রেগনেন্সির আগে ওদের 5টা দেওয়া থাকে, তারপরে পরবর্তী প্রেগনেন্সি যদি 2 বছরের মধ্যে না হয় তাহলে লাগবে না, 2 বছরের পরে হলে একটা ডোজ দিতে হয়। এইভাবে ভ্যাকসিন দিয়ে মানে দেওয়া এটা হয়। সারা জীবনের জন্য তার হ্যাঁ, ওদের সুরক্ষিত থাকে। প্রয়োজন। স্যার, আরেকটি প্রশ্ন না আসলেই না জিজ্ঞেস করলেই হচ্ছে না, যেমন শিশুদের আমরা কিন্তু মানে ডায়রিয়ার একটা পাই, যেটা আপনার বলে থাকেন রোটা ভাইরাসে ডায়রিয়া আক্রান্ত হয়, সেই রোটা ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ, এই একটা বড় জিনিস। সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে রোটা ভাইরাস একটা বিরাট কারণ ডায়রিয়ার জন্য। 2 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের সবচেয়ে বেশি রোটা ভাইরাস দিয়ে অ্যাফেক্টেড হয়। ডায়রিয়া যতগুলো ডায়রিয়া হয় যেগুলো কারণে, আমাদের রোটা ভাইরাস দিয়ে হতে পারে, কলেরা দিয়ে হতে পারে, এমনি আদার্স যেসব ভাইরাস আছে সেগুলো দিয়ে হতে পারে। তাছাড়া আমাদের ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, তার সিগেলা যেটা ব্লাড ডিসেন্ট্রি বলি, এগুলো দিয়ে হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত রোটা 2 মাস থেকে 2 বছর পর্যন্ত রোটা ভাইরাস ডায়রিয়ায় সবচেয়ে বেশি হয় এবং এর সাফারিংও খুব বেশি। বাচ্চাদের জ্বর থাকে, খেতে পারে না, 5 থেকে 7 দিন ভুগতে থাকে। সেই জন্য এটার ভ্যাকসিন, এটা খুব বাবা মার জন্য খুব কষ্টদায়ক, বাচ্চার জন্যও কষ্টদায়ক। এরা আবার পরবর্তীতে ম্যালনিউট্রিশনে চলে যায় ডায়রিয়া বেশি দিন থাকলে। সেজন্য এদের ভ্যাকসিন কিন্তু আছে, রোটা ভাইরাস ভ্যাকসিন ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমাদের দেশে পাওয়া যায় বাইরে, আমাদের দেশে কোনো কোম্পানি এখনও পর্যন্ত রোটা ভাইরাস ভ্যাকসিন আনতে পারে নাই। সেজন্য আগের রোটা ভাইরাস ভ্যাকসিন বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, আমাদের দেশে কিছু দেওয়া হচ্ছে ভ্যাকসিন। তাও 2-3টা কোম্পানি আছে, 2-3 রকমের ভ্যাকসিন আছে, কোনোটা 2টা ডোজ, কোনোটা 3টা ডোজ। এগুলো ইউজুয়ালি 2 মাসের পরের থেকে দেওয়া হয় এইভাবে। তো শিশুদের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে নিউমোনিয়া হলে তো আমরা আসলে কিছু লক্ষণ জানি, যে বুকটা চেপে যায়, ঘন ঘন শ্বাস ফেলে, এরকম হলে তাদেরকে তো চিকিৎসা নিতে হয়, কিন্তু এই অবস্থাতে কি তার টিকা দেওয়া যাবে কিনা, না সুস্থ হওয়ার পর তার টিকা দিতে হবে? নিউমোনিয়া মানে তার শ্বাসকষ্ট হচ্ছে, বুক ডেবে যাচ্ছে, তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘন ঘন রেসপিরেশন নিঃশ্বাস নিচ্ছে। আমরা বয়স অনুসারেও একটা ভাগ করে বলে দেই যে কোনো বাচ্চা 0 থেকে 2 মান্থ পর্যন্ত 60 অ্যান্ড অ্যাবভ তার যদি রেসপিরেটরি রেট থাকে, তখন আমরা নিউমোনিয়া হিসেবে বলতে পারি। 2 মাস থেকে 1 বছর পর্যন্ত 50 অ্যান্ড অ্যাবভ, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের আমরা মনে করি 40 অ্যান্ড অ্যাবভ রেসপিরেটরি ফাস্ট ব্রিদিং বলি, সেটা একটা কারণ। তারপর বুকের খাঁচা ডেবে যাচ্ছে, খেতে পারছে না, জ্বর আসছে, হাই টেম্পারেচার, তখন আমরা নিউমোনিয়া হিসাবে করছি। নিউমোনিয়ার ট্রিটমেন্ট তো আমাদের এখন মোটামুটি ভালোই, সব কিছু আমাদের হাতের নাগালে আছে। তারপর নিউমোনিয়াতে মৃত্যু তো আমাদের কাম্য না। আমি এখনও বললাম যে আন্ডার 5 মর্টালিটি রেসপিরেটরি ইনফেকশনের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি। তো সেটা তো এই অবস্থায় এসে আমাদের কাম্য না, যেখানে আমাদের ভ্যাকসিন আছে। তো সেই জন্য নিউমোনিয়ার ভ্যাকসিন শুধুমাত্র যে ব্যাকটেরিয়া যেই নিউমোনিয়া হয় তা না, আমি আগেও বলছি, জি, ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হতে আদার ফাঙ্গাস দিয়ে হতে হতে পারে। পারে। তো সেই জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো যদি আমরা ভ্যাকসিন দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনেকাংশে এগুলোকে প্রিভেন্ট করতে পারি। স্যার, আরেকটি প্রশ্ন আসে যে অনেক মায়েরা বলে, আপনাদেরকে প্রশ্ন করে, যে আমি তো টিকা দিলাম শিশুকে, কিন্তু টিকাটা ঘা হলো না, ঘা না হলে, জ্বর না আসলে টিকা কাজ করছে না, এমন একটি একটা ধারণা কিন্তু রয়েছে। এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আগের একটু যেটা আমি মিস করে গেছি পুনः বলতে, যে হ্যাঁ, যে বাচ্চা অসুস্থ তাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে কিন্তু ছোটোখাটো সামান্য একটু ঠান্ডা কাশি থাকলে কিন্তু ভ্যাকসিনের পথে নাই, মানে সুস্থ হওয়ার পরে তাকে দিতে হ্যাঁ, হবে। সুস্থ হওয়ার পর কিন্তু সামান্য একটু ঠান্ডা কাশি, এটা কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না এরকম কিছু না, দিতে পারবে। তবে যদি বাচ্চার জ্বর থাকে, অনেক বমি থাকে, বাচ্চা অসুস্থ মনে হচ্ছে, না দেয়াই বেটার, সুস্থ হলে ভ্যাকসিনটা দিয়ে দেয়া। তারপরে যেটা আপনি এখন যেটা জিজ্ঞাসা করলেন, কোনো ভ্যাকসিনে কিন্তু ঘা হবে না, একমাত্র বিসিজি ভ্যাকসিন, টিবি যক্ষার জন্য যেটা আমরা টিউবারকুলোসিস এগেনস্টে যে ভ্যাকসিনটা দেই, সেই ভ্যাকসিনটা ইউজুয়ালি অ্যাডভান্স দিতে পারি, তারপর অথবা 1.5 মাসের সময় দিতে পারি, অথবা 1 বছরের মধ্যে যে কোনো সময় আমরা দিতে পারি। ইউজুয়ালি সবাইকে মনে রাখতে হবে বাম হাতের উপরে দেওয়া হয়। এটা যেদিন দিল, অনেক সময় এসে আমাদের কাছে প্রশ্ন করতে, স্যার দিছি তো ভ্যাকসিন, 2 সপ্তাহ হয়ে গেল, এখন তো পর্যন্ত কিছু দাগ হয়নি। এটা দাগ হবে অনেক সময় 6 সপ্তাহ পর্যন্ত টাইম লাগে, দেওয়ার সাথে সাথেই কিন্তু হবে না, 6 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, কারো আরও বেশি দিন লাগতে পারে। তবে কারোর যদি দেখা যায় 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেছে, তারপরেও কোনো দাগ হয়নি, ভ্যাকসিনের ওখানে কোনো দাগ নাই, কিছুই নাই, তাহলে 9 মাসের সময় যখন এমআর ভ্যাকসিন দিয়ে দিতে যাবে, তখন ইপিআই শিডিউল যেখানে দেয়, ইপিআই যে কর্মকর্তারা যারা আছে তাদেরকে জানাবে, তাহলে ওর সাথে তারা এখন তো আবার বিসিজি ভ্যাকসিন দিয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে যে আর কোনো ভ্যাকসিনে কিন্তু কোথাও কোনো দাগ হবে না, কিছু হবে না। ভ্যাকসিন যে শুধু ইনজেকশনই হয় তা কিন্তু না। যেমন রোটা ভাইরাস ভ্যাকসিনের কথা বললাম, এটা কিন্তু খাওয়ানো যায়, অনেক ভ্যাকসিন খাওয়ানো আছে।
ইন্টারন্যাজালও কিছু ভ্যাকসিন আছে যেটা আমাদের দেশে এখন নাই, কিন্তু বাইরে আছে। পোলিও ভ্যাকসিন আমরা হ্যাঁ, আমরা পোলিও খেতে ভ্যাকসিন দেখেছি। আমরা খেতে পারি, খেয়ে যায়। জি। পোলিও ইনজেক্টেবলও আছে, আবার ওরাল ফর্মেও আছে। জি জি প্রফেসর ডক্টর এন কে ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভ্যাকসিনেশন নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানতে পারলাম। প্রিয় দর্শক, নবজাতক এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রথম উপায় হলো নবজাতক শিশুটিকে শাল দুধ খেতে দিন জন্মের পরপর। পাশাপাশি তার বেড়ে ওঠার সাথে সাথে ইপিআই শিডিউল অনুযায়ী তাকে সবগুলো টিকার আওতায় আনুন। তাহলে আপনার শিশু ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।